আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এই সাবজেক্টের পিওই। এই সাবজেক্টের আজকে যদিও এটা গতদিন আলোচনা করেছিলাম, চাহিদা পরিমাণের পরিবর্তন ও চাহিদার পরিবর্তন আলোচনা করুন। তো এখানে একসঙ্গে দুইটি প্রশ্ন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি এবং চাহিদার সংকোচন ও সম্প্রসারণ। এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবারে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো গতবার এসেছিল চাহিদা বৃদ্ধির সংজ্ঞা দিন, চাহিদা বৃদ্ধি বা চাহিদা রেখা ঢাল কেন নিম্নগামী হয়, এটা এসেছিল। তো এবারে চাহিদার পরিবর্তন মানে চাহিদার হ্রাস বৃদ্ধি এবং চাহিদার সংকোচন সম্প্রসারণ এবার আসার সম্ভাবনা রয়েছে। তো চাহিদার পরিবর্তন এটি দুটি কারণে হতে পারে। প্রথমত আমরা এটাকে দুটি কারণে আমরা দেখতে পারি। একটি হচ্ছে অন্যান্য অবস্থা, অন্যান্য অবস্থা, আর আরেকটি হচ্ছে দাম, দ্রব্যের দাম। তো এই দুটি কারণে চাহিদা, মানুষের চাহিদা পরিবর্তন হয়। তো এখানে চাহিদা দামের পরিবর্তনের ফলে যে চাহিদার পরিবর্তন হয় সেটাকে আমরা চাহিদার সংকোচন ও সম্প্রসারণ বলি। তাহলে আমাদের চাহিদার সংকোচন ও সম্প্রসারণ কিসের ফলে হয়? দামের পরিবর্তনের ফলে হয়। আর দাম যখন ঠিক থাকে, অন্যান্য অবস্থার যখন পরিবর্তন হয়, পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে আমরা বলি চাহিদা হ্রাস বৃদ্ধি। তো দামের পরিবর্তনের ফলে চাহিদা রেখা স্থানান্তরিত হয় না, চাহিদা রেখা স্থানান্তরিত হয় না। আমরা মূলত চাহিদা, যে আমরা যদি আমরা এরকম ভাবে চিত্রটা এর আগে দেখেছি, আমরা চাহিদা রেখার চিত্র বা চাহিদা চিত্র, এরকম দুটো অক্ষ থাকবে, ও এক্স ও ওয়াই। এদিকে থাকবে ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ থাকবে, আর এই ওয়াই অক্ষে চাহিদার দাম থাকবে, মানে দ্রব্যের দাম থাকবে। আচ্ছা, এদিকে আমাদের যে কোনো বিন্দুতে চাহিদার দাম হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এরকম যে কোনো জায়গায় হতে পারে। তো আমরা চাহিদা রেখা সবসময়ের জন্য এইরকম ডান দিকে নিম্নগামী হয়, এদিকে ডান দিকে নিম্নগামী হয়। এটা আমি এভাবে দিয়েছি, এটা এরকম হতে পারে, হুম, এরকম হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে, হুম। তো যেভাবে আপনার সুবিধা সেভাবে আপনি দিবেন, সমস্যা নেই, কিন্তু আমাদের এরকম নিম্নগামী হতে হবে। তো এইদিকে মূল্য থেকে আমাদের চাহিদা রেখাকে আমরা ডি ইনভার্স দ্বারা আমরা লিখি আর কি, প্রকাশ করি চাহিদা রেখা। তো দাম যদি আমাদের এই জায়গায় যদি 10 টাকার দাম হয়, তাহলে এই ঠিক এখান থেকে আমরা সোজা টানবো, চাহিদা রেখা যে বিন্দুতে লাগবে সেই বিন্দু থেকে নিচের দিকে আবার আমরা টানবো পরিমাণের দিকে। তাহলে এখানে আমরা আমাদের দেখব যে ধরুন 1 কেজি, ধরুন 1 কেজি, 2 কেজি, এরকম এটা যদি আমাদের 8 টাকা হয় তাহলে হবে 2। এরকম ভাবে যে দাম যখন 10 টাকা তখন ধরুন 1 কেজি পাই, আবার দাম যখন কমে 8 টাকা আসবে তখন হবে 2 কেজি। মানে বেশি। চাহিদা ছিল আগে 1, এখন হয়ে গেছে বেশি, মানে দাম কমে যাচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে। এটা আমরা চাহিদা বৃদ্ধি আগে দেখেছি আমরা। এখন এই যে চাহিদা রেখা, এই চাহিদা রেখার দাম পরিবর্তনের ফলে চাহিদা রেখা পরিবর্তন হয় না, মানে চাহিদা রেখা যেটা আছে সেটাতে এখানেও দাম হতে পারে, এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে নিচের দিকে আসবে। মানে চাহিদা রেখার যে কোনো বিন্দু, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই 3 বিন্দু বাদে এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। অর্থাৎ চাহিদা রেখা বরাবর যে আমাদের সঞ্চালন হয়, চাহিদা রেখার যে কোনো বিন্দুতে যে চাহিদার সঞ্চালন হয় যেটা, সেটাকে বলি আমরা এই দামের পরিবর্তনের ফলে হয়। যে দাম 8 টাকা হলে আমাদের কোথায় যাচ্ছে, এখানে চাহিদা এখানে এই বিন্দুতে সেট করতেছে।
তাহলে এই যে চাহিদা রেখা বরাবর আমাদের যে বিন্দুতে এই চাহিদা রেখা যে বিন্দুতে আমাদের সঞ্চালন হচ্ছে এটা দামের পরিবর্তনের ফলে হয়। কিন্তু চাহিদা রেখা আমাদের এখানে আছে, চাহিদা রেখা আমাদের এই যে ডি ইনভার্স এটা এই জায়গায় আছে, যখন এটা এখানে যাবে অথবা এখানে যাবে অথবা এই ভিতরে হতে পারে, এই যে চাহিদা রেখা স্থানান্তর আগে ছিল এখানে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এটা এই পরিবর্তন হয় অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে। তাহলে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে চাহিদা রেখার স্থানগত পরিবর্তন হয়, তাই না? আর দামের পরিবর্তনের ফলে হয় চাহিদা রেখা একই বিন্দুতে সঞ্চালিত হয়, চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে সঞ্চালিত হয়। তাহলে এখানে অন্যান্য অবস্থা বলতে বোঝায় ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদি, এগুলো হচ্ছে অন্যান্য অবস্থা। আর দাম হচ্ছে যে মূল্য যেটা 10 টাকা ছিল সেটা 8 টাকা হয়েছে অথবা 12 টাকা হয়েছে এরকম। তো এই যে চাহিদা রেখা বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে, একে বলে চাহিদার হ্রাস বৃদ্ধি, একে বলে চাহিদার হ্রাস বৃদ্ধি। আর দামের যখন পরিবর্তন হচ্ছে এই একটা রেখাতেই যখন আমাদের স্থানান্তরিত হচ্ছে সেটাকে বলে আমাদের চাহিদার সংকোচন ও সম্প্রসারণ। তো আমরা এটা গতদিন আলোচনা করেছি, চাহিদা সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার যে হ্রাস বৃদ্ধি এটা আমরা গতদিন দেখেছি। এই চাহিদা রেখা পরিবর্তন হয়ে গেছে, ডি ছিল আগে, যখন বেশি হয়ে গেছে, যখন ভোক্তার কোনো আয়, রুচি, অভ্যাসের পরিবর্তনের ফলে চাহিদা যখন বেড়ে যাবে তখন চাহিদা রেখা এখান থেকে এই রেখাটা তখন নতুন করে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের চাহিদার হ্রাস বৃদ্ধি। আচ্ছা, এটা আমরা গতদিন দেখেছিলাম। এবারে এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি, চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। আচ্ছা, আজকে 9 নম্বর থেকে শুরু করব, চাহিদার সংকোচন সম্প্রসারণ ও হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য লিখুন। তাহলে আমরা চাহিদার সংকোচন সম্প্রসারণ যদি আমরা কাকে বলে সেটা জানি, এটা যে কোনো বিষয়েরই আমরা যখন সংজ্ঞা জানবো, সংজ্ঞা জানলে আমরা 4 থেকে 5টি পার্থক্য এমনিতে লিখতে পারি। তাহলে চাহিদার সংকোচন সম্প্রসারণ হলো দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, অন্যান্য অবস্থা ঠিক রেখে দামের পরিবর্তনের ফলে যে চাহিদা পরিবর্তন সংকোচন সম্প্রসারণ। আর দাম ঠিক থেকে যদি অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে আমরা সেটাকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলি। তাহলে এখানে আমাদের শুধু দামের পরিবর্তন হয়, আমরা লিখতে পারি 2 নম্বরে, এখানে লিখতে পারি আমরা অন্যান্য অবস্থা মানে পরিবর্তন হয়, দাম অপরিবর্তিত থেকে অন্যান্য অবস্থা পরিবর্তন হয়, এভাবে আমরা এটা লিখতে পারি আর কি। এখানে চাহিদা রেখার কোনো পরিবর্তন হয় না, চাহিদা রেখার অবস্থানগত কোনো পরিবর্তন হয় না, আর হ্রাস বৃদ্ধিতে চাহিদা রেখার পরিবর্তন হয়। আচ্ছা, এটা দেখে নেবেন, এইভাবে এই সংজ্ঞাটা অবশ্য আমাদের মনে রাখা দরকার। এবং এবারে আপনাদের আসার সম্ভাবনা, এটাতে আসার সম্ভাবনা অনেক বেশি, চাহিদার সংকোচন সম্প্রসারণটা বেশি ভালো দেখবেন। আর হ্রাস বৃদ্ধি, চাহিদা সংকোচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধি, এই দুটার মধ্যে থেকে যেখানে আসার সম্ভাবনা অনেক 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 বেশি। আচ্ছা, এখন দেখবো চাহিদার পার্ট সেট। আমরা চাহিদার যে বিষয়গুলো আলোচনা করলাম ঠিক ওই বিষয়গুলি যোগানের মধ্যেও রয়েছে। যোগান কি, যোগানের বিধি, যোগান বিধি, যোগান রেখা, যোগানের হ্রাস বৃদ্ধি ও সংকোচন সম্প্রসারণ এরকম এখানেও আছে, ঠিক চাহিদার মতোই। তো যোগানের এখানে যোগান বলতে আমরা কি বুঝি, আমাদের সাধারণ অর্থে যোগান বা সরবরাহ বলতে কোনো বিক্রয়যোগ্য দ্রব্যের যে পরিমাণ বাজারে জি জি চাহিদার পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন একটু আরেকটু যদি একবার বলেন অল্প করে। আচ্ছা, আমরা ধরুন এরকম আপনাদের বাস্তব একটা উদাহরণ দিই, মানে এখানে যে চিত্রটা আছে, এই চিত্রটা মানে এই চিত্রটা আমি এখানে নিয়ে যাই, মানে দুটা চিত্র আমি পাশাপাশি দিই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। তাহলে এখানে আমরা দুটা অক্ষ নিব, ও এক্স ও ওয়াই। ঠিক চাহিদা রেখে এদিকে ডান দিকে নিম্নগামী হয়, ঠিক এরকম ভাবে আমরা টানলাম, এটাও এরকম ভাবে টানলাম, এটাও এরকম ভাবে টানলাম।
ধরুন আমরা যখন এটা যখন মূল্য 10 টাকা, তখন চাহিদা হচ্ছে 1 কেজি, এটা দাম, এটা হচ্ছে পরিমাণ। মিশিয়ে একটু কাটাকাটি হলো, পরিমাণ। ব্র্যাকেটে কেজি লিখে রাখলাম, মানে 1 কেজি। দাম যখন 8 টাকা তখন আমরা বেশি নিব, তখন নেব ধরেন 2 কেজি। দাম যখন হচ্ছে 6 টাকা তখন নেব ধরুন 3 কেজি। মানে এদিকে যত যাবে এদিকে বেড়ে যাবে, আর এর দাম যখন নিচের দিকে নেমে আসবে তখন আস্তে আস্তে কমে আসবে। এই চাহিদা রেখেছে ডি ইনভার্স, D1 বা ডি, এরকম ভাবে আমরা লিখি। আচ্ছা, এখন আপনি বলুন যে বাজারে যখন ইলিশের দাম ধরুন 10 টাকা, তখন আপনি নিচ্ছেন 1 কেজি। তাহলে ইলিশের দাম যখন কমিয়ে 8 টাকাতে আসবে, তখন আপনার স্বাভাবিকভাবে 1 কেজি যেটা নিতে তার চেয়ে একটু বেশি নিতে পারেন, তাই না? এরকম মনোভাব তো জাগবে। আপনার দামের সাথে চাহিদার পরিবর্তনটা তুলনা করতেছি। আপনার ধরুন আপনার রুচি ঠিক আছে, মানে ইলিশ মাছ খাইতে পারেন, আপনি ইলিশ মাছ রান্নার কোনো সমস্যা নেই, আপনার বাড়িতে ইলিশ মাছ রান্না করার জন্য পর্যাপ্ত উপকরণ রয়েছে, মানে অন্যান্য যে অবস্থা, সেই অবস্থাগুলো সব ঠিক আছে, স্থির আছে। আপনার আয় ঠিক আছে, আপনি আয় ধরুন 50,000 টাকা মাসে ইনকাম করেন, 50,000ই পাচ্ছেন। আপনার রুচি ঠিক আছে, আপনার সকল কিছু অন্যান্য অবস্থা, মানে দাম বাদে, এখানকার দামটা বাদে, বাজারের দামটা বাদে অন্যান্য অবস্থাগুলো সবই ঠিক আছে আপনার। এখন আপনি যদি 10 টাকা কেজি ইলিশ যায়, তাহলে আপনি নিচ্ছেন 1 কেজি ইলিশ। যখন দামটা এখন একটু কমে আসবে, 8 টাকা কেজি আসবে, তখন আপনি চাহিদা রাখবেন 2 কেজি নেই। যখন আরো কমে আসবে ঠিক তখন নেবে কত 3 কেজি। ঠিক ইলিশের মৌসুমে, যেমন এখন তো ইলিশের মৌসুম না, এখন ধরুন 2000 টাকা কেজি চলতেছে ইলিশ, বা 2500 টাকা কেজি চলতেছে। 2000 টাকা কেজি হলে আমরা কি এখন নিচ্ছি, আমরা হয়তো 1 কেজি নিব, 1 কেজি নিচ্ছি বাজারে গিয়ে। কিন্তু যখনই এই ইলিশের কেজি, যখন আমাদের বর্ষা মৌসুমে দেখা যায় যে 700, 800 বা 1000 টাকায় বা 1200 টাকা কেজি আসে, যখন 1200 টাকা বা 1000 টাকা কেজি আসে, তখন কিন্তু আপনি নিচ্ছেন 5 কেজি, তাই না? তার মানে দাম যখনই কমতেছে, 2000 থেকে যখন 1000 আসতেছে, তখন আপনার চাহিদা আপনার বৃদ্ধি পাচ্ছে, মানে 1 কেজি থেকে 5 কেজিতে যাচ্ছে। তাহলে সেই কথাই এখানে বলা আছে যে আপনার দাম যখন এখানে কমে যাচ্ছে, তখন আপনার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আবার দাম যখন আমরা নিচের থেকে উপর দিকে যদি ধরি, যে আপনি বর্ষা মৌসুমে 600 টাকা কেজি ইলিশ খাইতেন, তখন নিচ্ছিলেন 3 কেজি। কিন্তু যখন দাম একটু 200 টাকা বাড়লো, মানে 800 টাকা হলো, তখন আপনি 3 কেজি থেকে 2 কেজিতে আসলেন, মানে চাহিদা কমতেছে, দাম বাড়তেছে, চাহিদা কমতেছে। যখন 800 থেকে যখন 1000 গেল, তখন আপনি নিচ্ছেন কত, 1 কেজি ইলিশ নিচ্ছেন। তাহলে এই দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন, চাহিদার পরিমাণের পরিবর্তন হচ্ছে, কিন্তু 3 কেজি, 2 কেজি, 1 কেজি এরকম। এই যে দামের পরিবর্তনের ফলে যেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে চাহিদা হ্রাস বৃদ্ধি। এটার নাম হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি, চাহিদার হ্রাস বৃদ্ধি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা হ্রাস বৃদ্ধি দেখলাম, ঠিক দাম অপরিবর্তিত আছে, মানে দাম ধরুন এখানে এই চিত্রটাতে এখন আসুন, দাম আমাদের ফিক্সড, এখানে মনে করেন ধরুন 1000 টাকা কেজি ইলিশ, 1000 টাকা কেজি আছে, 1000 টাকা কেজি আছে। দেখুন দামের সাইডে কিন্তু একটা বিন্দু আছে, যেটা চাহিদা আপনার আগে লাগতো ধরুন আপনার আপনি খাইতে পারতেন না, কোনো সমস্যার কারণে খাইতে পারতেন না, কোনো অসুস্থতা ছিলেন, ডাক্তার নিষেধ করছে, তখন আপনি শুধু আপনার ফ্যামিলির জন্য আপনি নিয়েছিলেন 1 কেজি করে, যে আমার ওয়াইফ, আমার সন্তানেরা খাবে। তাহলে সেই ফ্যামিলিতে যখন আপনার ডাক্তার যখন বললো যে না, আপনার এখন আর খাওয়ার কোনো সমস্যা নেই, আপনি খাইতে পারবেন সবকিছু, তখন আপনি চিন্তা করেন তাহলে আমি একটু ইলিশ খাবো, তাহলে আমি একটু বেশি নেবো। দাম যখনই এখানে 1000 টাকা কেজি আছে, কিন্তু আগে ছিল এদের পর্যন্ত, এই চাহিদা রেখা এখানে ছিল, যখনই আপনি বেশি নিচ্ছেন, তখন চাহিদা রেখা বরাবর আমরা টানে চলে যাচ্ছে। আর কত দূর নিচ্ছেন সেটা আপনার উপর নির্ভর করবে, 1 কেজি, 2 কেজি নেবেন না 3 কেজি নেবেন, অথবা আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা বেড়ে গেছে, আপনার শাশুড়ি আসছে অথবা আপনার আম্মা আসছে আপনার বাসায়, হয়তো 1 মাস 2 মাস 3 মাস থাকবে, তখন আপনার তো 1 কেজি নিতে হচ্ছে না,
আপনি যেটা 1 কেজিতে নিয়েছিলেন সেটা 1 কেজিতে আর হচ্ছে না, তখন কি হচ্ছে যে অন্যান্য দাম ঠিকই আছে, বাট অন্যান্য অবস্থা বলতে দাম বাদে যে অবস্থাগুলোর সৃষ্টি ফলে চাহিদা পরিবর্তন হয়, মানে আপনার ফ্যামিলিতে লোক সংখ্যা বেড়ে গেছে, অথবা আপনি রুচি বেড়ে গেছে, অথবা আপনি যেটা খাইতেন না এখন খাচ্ছেন, এইরকম অবস্থা, মানে দাম বাদে অন্যান্য যে অবস্থাগুলো আছে সেই অবস্থাগুলো হচ্ছে সকল অবস্থাগুলোকে মিলেই বলে অন্যান্য অবস্থা। তো দাম এখানে ফলে চাহিদা যেটা ছিল আগে 1 কেজি, এখন সেটা হয়ে যাচ্ছে কত, এখন সেটা এই 1 কেজি পার হয়ে চলে যাচ্ছে এখানে, যখন আপনি নিচ্ছেন কত 3 কেজি বা 2 কেজি নিচ্ছেন, তখন চাহিদা রেখার যে এই বিন্দুতে আগে যেটা ছিল সেটা চাহিদা রেখা কি হবে, এখানে যাবে, এটা আর এখানে থাকবে না, আপনার এত পর্যন্ত আসছে, তাহলে এই চাহিদা রেখাটা স্থানান্তরিত হয়ে এখানে আসবে। তাহলে দাম ঠিক আছে, বাট আপনার অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে এই চাহিদা রেখা এখানে আর থাকলো না, এখানে চলে গেল। আর এর ক্ষেত্রে কিন্তু এরকম ঘটেনি, এর ক্ষেত্রে কি ঘটেছে, চাহিদা রেখা ঠিকই আছে কিন্তু দাম কমার ফলে চাহিদা রেখার এই বিন্দুতে আগে যখন চাহিদা ছিল তখন চাহিদা এই বিন্দুতে হয়েছে, চাহিদা এই বিন্দুতে হয়েছে, এরকম, মানে এই বিন্দু বরাবরই চাহিদাটা সঞ্চালন হয়েছে। আর এখানে কিন্তু চাহিদা রেখাটার স্থান পরিবর্তন হয়েছে, এই যে চাহিদা রেখাটার স্থান পরিবর্তন হয়েছে, একটু আচ্ছা ঠিক আছে, ও হাসি একটু নজর রাখেন, জি 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 জি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সরি আমার কিছু মনে এলো না এটা। আচ্ছা তাহলে আমরা, আচ্ছা এটা কি বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। মানে এই বিষয়টাই পরীক্ষায় আসতে পারে, এই চিত্রটাই আমাদের জাস্ট দাগাতে হবে এবং আমরা এইভাবে উপস্থাপন করবো, যে ভাষাটা এখানে বললাম এইভাবে জাস্ট উপস্থাপন করবো আমরা। এখানে যে চিত্রের যে অনেক এগুলা এগুলা আমরা বিশেষ করে ভয় পাই না পড়ে, কিন্তু এই জিনিসটা কিছু না, এই যে চিত্রের ব্যাখ্যা আর কি, মানে এই চিত্রতে যেভাবে দাগানো আছে, যে কথাগুলো বললাম ওই কথাগুলো এখানে ভাষার মাধ্যমে ফুটে তুলবো। আচ্ছা থ্যাংক ইউ। এটার মধ্যে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, মানে আসবে এরকম একটা অবস্থা। আচ্ছা, সংকোচন সম্প্রসারণ আমরা দেখলাম, আমরা যোগানের যোগানটা নিয়ে আলোচনা করব। ঠিক চাহিদার মতো, চাহিদার যে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করেছে, যোগানও ঠিক একই রকম। তো এখানে বলা আছে যোগান কি, সাধারণ অর্থে যোগান, যোগান থেকে গত বছর আসে নাই। আচ্ছা, যোগান সাধারণ অর্থে যোগান বা সরবরাহ বলতে কোনো বিক্রয়যোগ্য দ্রব্যের যে পরিমাণ বাজারে বর্তমান থাকা বোঝায়, তাকে বোঝায়। আচ্ছা, অর্থাৎ বাজারে যে পরিমাণ আমরা তরি তরকারি দেখি, যে পরিমাণ আমরা দেখি সাধারণ, আমরা বাজারে গিয়ে যেগুলো দেখি এগুলোকে আমরা যোগান বলি, ওই দ্রব্যের যোগান বলি। কিন্তু অর্থনীতিতে যোগান শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। বিশেষ বিশেষ কি অর্থ? অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বোঝায়। তাহলে আমরা অর্থনীতিতে শুধু বাজারে উপস্থিত থাকলেই হবে না, একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, একটা নির্দিষ্ট দাম থাকতে হবে। নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দামে বিক্রেতাগণ যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে, ওই পরিমাণ দ্রব্যকে যোগান বলে। তো যেমন একটি নির্দিষ্ট সময়ে 400 টাকা মন দরে একজন বিক্রেতা 300 মন পাট বিক্রয় করতে ইচ্ছুক থাকে, ওই পরিমাণ পাটই হবে পাটের যোগান। আচ্ছা,
বুঝতে পেরেছেন? এটা অত বেশি ইয়া নাই, আমরা এটা পড়ে নেব, দেখে নেব। যোগান বিধি, চাহিদা বিধি যেরকম আমরা দেখেছি, দ্রব্যের দাম বাড়লে দাম যদি প্লাস হয়, চাহিদা কি হয়? চাহিদা মাইনাস হয়ে যায়, চাহিদা মাইনাস হয়ে যায়। দাম যদি আমাদের কমে যায়, মাইনাস হয়, চাহিদা তখন কি হয়? প্লাস হয়। মানে এই যে দামের সাথে চাহিদার যে ক্রিয়াগত সম্পর্ক, একে আমরা চাহিদা বিধি বলেছি, তাই না? এর আগে দেখেছি। ঠিক তেমনি যোগানের সাথে দামের সম্পর্ক রয়েছে। দামের সাথে চাহিদার যে সম্পর্কটা, এই যে সম্পর্কটা আমরা এখানে দেখলাম, এটা হচ্ছে বিপরীত সম্পর্ক বিদ্যমান। বিপরীত বিপরীত সম্পর্ক বিদ্যমান, তাই না? দামের সাথে দাম প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস, মানে বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে চাহিদার উল্টাটা হচ্ছে যোগান। তাহলে এর সাথে বিপরীত সম্পর্ক যদি বিদ্যমান হয়, তাহলে চাহিদার সাথে দামের সম্পর্কটা কি হবে? যোগানের সাথে দামের সম্পর্ক কি হবে? সমামুখী সম্পর্ক। মানে দাম যদি বাড়ে, তাহলে যোগানও বাড়বে। এরকম দাম যদি প্লাস হয়, তাহলে যোগানও প্লাস হবে, যোগানও প্লাস হবে। দাম যদি মাইনাস হয়, তাহলে যোগানও কি হবে? মাইনাস হবে। তাহলে দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বা পজিটিভ সম্পর্ক বিদ্যমান। আচ্ছা, তাহলে যোগান বিধিটা কি? তাহলে এই যে সূত্রটা, এটাই দামের সাথে যোগানের যে সম্পর্কটা, বা যে রেখার সাহায্য দামের সাথে, বা যে বিধির সাহায্য দামের সাথে যোগানের সম্পর্ক প্রকাশ করে, তাকে যোগান বিধি বলে। তো এটাই এখানে ভাষার মাধ্যমে বলা আছে। অর্থনীতিতে যে বিধির সাহায্যে দাম ও যোগানের সম্পর্ক প্রকাশ করা হয়, তাকে যোগান বিধি বলে। এটা একেবারে সস্তা একটা সংজ্ঞা। আমরা আরো এভাবে অ্যাড করতে পারি যে কোন দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, কোন দ্রব্যের দাম কমলে যোগান কমে। এটির যে রেখাচিত্র বা যে বিধির সাহায্যে প্রকাশ করা হয়, তাকে যোগান বিধি বলে। তাহলে যোগান হচ্ছে চাহিদার সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। স্বাভাবিকভাবে এখন ধানের দাম যদি বাজারে ১,০০০ টাকা মন হয়, তাহলে সেখানে দেখা যাচ্ছে যোগান কম হতে পারে। যখনই ১৫০০ টাকা মন হবে, তখন বাজারে কিন্তু ধানের যোগান বেশি হবে, একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট সময়ে এখানে বলা আছে। এখন আপনি অসময়ে যদি ধানের দাম ২,০০০ টাকা কেজি লাগে, তাহলে বাজারে যে ওখানে আপনি আপনি যদি ৫০০ মন ধান চান, পাবেন? পাবেন না। যার বাড়িতে একটু একটু ধান আছে, সে নিয়ে যাবে, তাই না? সেটা নির্দিষ্ট সময়ের কথা ওখানে বলা আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কাছে যোগান বিধি। এই কথাটা এখানে লেখা আছে অনেকভাবে, যে যোগান বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। যোগান বিধির প্রবক্তা অধ্যাপক মার্শাল বলেন, অন্যান্য সবকিছু অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে, তবে তার যোগান বাড়বে, এবং দাম কমলে তার যোগানও কমবে। দাম ও যোগানের মধ্যে প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক বিদ্যমান। আচ্ছা, তাই দাম ও যোগানের এই ক্রিয়াগত সম্পর্ক হলো যোগান বিধি। আচ্ছা, এখানে অপেক্ষক আছে, এগুলো মনে রাখার একটা বিষয় আছে, দরকার নেই, এদিকে যাব না। যোগান বিধির ব্যতিক্রম, তাহলে চাহিদা বিধির যেরকম ব্যতিক্রম আছে, যোগান বিধিরও ব্যতিক্রম আছে। এখানেও ঠিক ওই একই রকমই চাহিদাতে যেরকম অন্যান্য অবস্থা ছিল, অন্যান্য অবস্থা ও দাম, ঠিক এখানেও এরকম অন্যান্য অবস্থা এবং দাম, এই দুটাই প্রভাব বিস্তার করবে। এই দুটার ফলে যোগান কম বেশি হয়ে থাকে। তাহলে যোগান বিধি কখন কার্যকর হয় না? যোগান বিধিটা দাম বাড়লে যোগান বাড়ে না কখন, সে বিষয়টা আমাদের এখানে আলোচনা করতে বলছে। ব্যতিক্রম বা সমালোচনা ব্যাখ্যা করুন। সীমাবদ্ধ যোগান, যোগান যখন সীমাবদ্ধ, তখন আমাদের দামের ফলে যে যোগান বাড়বে, তখন কিন্তু তা হবে না, যে কথাটা আমি বললাম। অসময়ে যদি আপনি, মানে শীতের সময় এখন ধরুন গাজরের উৎপাদন হয়, গাজর চাচ্ছি, এখন আমরা জ্যৈষ্ঠী আষাঢ় মাসে যদি গাজর এরকম পাওয়া যাবে বাজারে হয়তো, কিন্তু এখনকার মতো যে অ্যাভেলেবল, এটা পাবো না আমরা, তাই না? তাহলে এরকম সীমাবদ্ধ যোগানের ফলে আমাদের এটা কার্যকর হয় না। শ্রমের যোগান,
শ্রমের দাম অর্থাৎ মজুরি বাড়লে অনেক সময় শ্রমের বদলে বিশ্রাম ভোগ করতে চায়। যখন শ্রমিকরা যখন মানে অধিকক্ষণ যখন কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন দাম বাড়লেও তার বিশ্রামের বা রেস্টের প্রয়োজন হতে পারে। তো সে তখন শ্রমের যোগানের দিকে না গিয়ে সে তখন রেস্টের বাড়িতে বিশ্রাম উপভোগ করতে পারে। দামের পরিবর্তনের সম্ভাবনা, ভবিষ্যতে কিছু আমাদের আছে, দ্রব্যের দাম বাড়বে বিধায় আমরা কি করছি, দাম এখন বাড়ার ফলেও আমরা কিন্তু বাজারে নিয়ে যাই না। যেমন আপনি ধরুন এরকম ব্যাংকের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে সামনের মাসে হয়তোবা এফডিআর বাড়বে, মানে ধরুন এফডিআই রেট বাড়বে, এরকম একটা পূর্বাভাস পাওয়া গেছে যে কোনো সূত্রে। তখন কিন্তু আপনি যে লোকটাকে বলছেন যে ভাই এফডিআর করেন, ও তখন বলবে যে ভাই দাঁড়ান আমি সামনের মাসে করব। তার মানে ভবিষ্যতে দাম বাড়বে এই আশায় কিন্তু আপনি ওখানে এফডিআর করতেছেন। তার মানে ডিপোজিটের যে যোগানটা সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। মানে দাম বাড়ার ফলেও আপনি কিন্তু পাচ্ছেন না। যখন দাম বাড়বে হয়তো সামনে যখন আরো বেশি বাড়বে, মানে ভবিষ্যতে অনুমানের উপর সে যোগানটা সীমাবদ্ধ করে রাখতেছে। আচ্ছা, প্রাকৃতিক অবস্থা, উৎপাদন খরচ, পরিবহন সমস্যা, এই জিনিসগুলো আমাদের যোগান বৃদ্ধির ব্যতিক্রম হতে পারে। এখান থেকে আমরা 5টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবো। 5টা পয়েন্ট সর্বনিম্ন আমরা দেবো। যোগান সূচি, চাহিদা সূচি যেরকম দেখেছি ওইরকম যোগান সূচি। চাহিদা বিধিকে যখন আমরা তালিকা আকারে প্রকাশ করেছি তখন সেটা হচ্ছে চাহিদা সূচি। আর ঠিক যোগান সূচি ওইরকম, যোগান বিধিকে যখন আমরা সংখ্যাত্মক এবং তালিকা আকারে প্রকাশ করব সেটা হচ্ছে আমাদের কাছে যোগান সূচি। সূচিটা হচ্ছে এরকম টেবিলের মাধ্যমে আমরা প্রকাশ করব, এরকম টেবিলের মাধ্যমে প্রকাশ করব। কমলা লেবুর দাম একক প্রতি প্রাইস ব্র্যাকেটে পি আর যোগানের পরিমাণ। যখন কমলা লেবুর দাম 4 টাকা তখন 5 একক মানে 5টি কমলা লেবু যোগান উপস্থিত থাকে বাজারে। যখন দাম বাড়তেছে 6 তখন 60টি কমলা লেবু আসতেছে। যখন 8 টাকা হচ্ছে তখন যখন দাম বাড়তেছে তখন আমাদের এদিকে যোগানও বাড়তেছে। আচ্ছা, এটা এই যে সম্পর্ক দামের সাথে যোগানের যে এই যে সম্পর্কটা, দাম বৃদ্ধির ফলে যোগান বৃদ্ধির যে সম্পর্ক বা দাম কমার ফলে যোগান কমে যাচ্ছে, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা তালিকা আকারে প্রকাশ করাকে মানে টেবিলের মাধ্যমে প্রকাশ করাকে বা পাটিগণিতিক নেমে সাজানোকেই আমরা বলি যোগান সূচি। তাহলে যোগান সূচি এটা গেল। যোগান রেখা, যোগান রেখা কি তাহলে? যোগান রেখাটা ঠিক একই রকমই। যোগান বিধির যে এটা পাটিগণিতিক বা আমরা টেবিলের মাধ্যমে বা আমরা কোনো কি বলে সারণীর মাধ্যমে যখন আমরা উপস্থাপন করি সেটা হচ্ছে যোগান সূচি। আর এটা যখন আমরা রেখাচিত্রের মাধ্যমে জ্যামিতিক প্রকাশ, এটাকে বলে জ্যামিতিক প্রকাশ। রেখাচিত্রের মাধ্যমে বা জ্যামিতিক ভাবে যখন আমরা প্রকাশ করি তখন তাকে যোগান রেখা বলে। আচ্ছা, যোগান রেখা, আমাদের চাহিদা রেখা কি হয়েছে? চাহিদা রেখা এরকম এরকম ভাবে ডান দিকে নিম্নগামী, আর যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, এইদিকে যাবে, এইদিকে উঠে যাবে। এই যে এস এবং এস ইনভার্স, এটা হচ্ছে যোগান রেখা। এর যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে চাহিদা রেখা কি ছিল? চাহিদা রেখা ঠিক ছিল এইরকম, এইরকম। তো এই লাল রেখাটা এটা ছিল চাহিদা রেখা আগে, তাই না? চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী আর যোগান রেখা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে নিম্নগামী কারণটা কি? চাহিদার সাথে দামের সম্পর্ক বিপরীত সম্পর্ক বিদ্যমান, এই জন্য চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। এটা গত বছর আসছিল। আর তাহলে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী কেন? যোগানের সাথে দামের সম্পর্ক, মানে দামের সাথে যোগানের সম্পর্ক মানে পজিটিভ বা সমমুখী সম্পর্ক বিদ্যমান, এই জন্য আমাদের যোগান রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী। আচ্ছা, যোগান সূচি ও যোগান রেখার মধ্যে পার্থক্য, এটাও ঠিক আমরা দেখেছি চাহিদার বেলা। চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য দেখেছি। তাহলে যোগান সূচি কোনটা? এটা হচ্ছে পাটিগণিতিক নিয়মে বা টেবিলের আকারে প্রকাশ করা হচ্ছে। যোগান বিধি টেবিলের আকারে যখন প্রকাশ করবো তখন যোগান সূচি, আর জ্যামিতিক আকারে যখন প্রকাশ করবো যোগান রেখা। এটা একটা পাটিগণিতিক একটা বিষয়, আর এটা হচ্ছে আমাদের জ্যামিতিক একটা বিষয়। তাহলে এখানে যোগান সূচি এবং যোগান রেখার এটা অত বেশি না। আচ্ছা, যোগান রেখা কেন বাম দিকে, এটা বাম, আচ্ছা, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়? যোগান রেখা কেন বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, অথবা এই কথাটা নাও থাকতে পারে, যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়? একই কথায়। তাহলে
এটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়েছি অলরেডি। যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার কারণ দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান, এই জন্য। তাহলে এটা যখন আমরা দেখব, এই যে এই চিত্রটা আপনাদের যেটা সবচেয়ে বিরক্তিকর একটা বিষয়, এই চিত্রটা আমরা এই চিত্রটাকে অবশ্যই একটু মনের মধ্যে রাখার চেষ্টা করব। ওইদিকে আমাদের প্রথম অধ্যায়ে দেখেছিলাম কিন্তু আহ উৎপাদন সম্ভাবনা রেখা, তাই না? উৎপাদন সম্ভাবনা রেখা, দুটি দ্রব্যের মধ্যে উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা আমরা তুলনা করি। আর এখানে আসবে চাহিদা রেখা আর যোগান রেখা। চাহিদাটা হচ্ছে এরকম ওএক্স ওয়াই, চাহিদা রেখা এরকম ডিডি ইনভার্স, আর এরকম ভাবে আমরা চাহিদা রেখা তৈরি করবো, তাই না? এটা চাহিদা রেখা, এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা। আর এটা হচ্ছে এরকম সমমুখী, যেমন এইদিকে থেকে এইদিকে আমরা কি করি, এই যোগান রেখাটা এদিকে দিব, এই হবে, ঠিক আছে? লাঙ্গলের মতো হয়ে গেল, এরকম ভাবে দিয়ে দেবো। তারপরে আমরা এখান থেকে এদিকে টানবো, তারপর নিচের দিকে টানবো, এদিকে টানবো, নিচের দিকে টানবো, এদিকে টানবো, নিচের দিকে টানবো। তো যোগান রেখাটা এইভাবে আমরা টানবো, আমাদের কাছে সহজ হবে এইভাবে টানলে। তাহলে যোগান রেখাটা বা যোগানের যে চিত্রটা এইভাবে আমরা আর্ট করবো, দেখাবো। তাহলে চাহিদার এবং যোগানের এই চিত্রটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে আমাদের এদিকে দাম, এদিকে দাম, এদিকে পরিমাণ, এই দামগুলোকে প্রাইস বা P1, অথবা আপনি যদি আরো ভালো হয় আপনি 1 2 দিয়ে করতে পারেন, এটা 1, এটা 2, এটা 3, হ্যাঁ, এরকম ভাবে আপনি প্রকাশ করতে পারেন। P1 P2 দিলে আমরা হয়তো অনেক সময় বুঝি না বা সমস্যা হতে পারে, আমাদের এরকম ভাবে দিতে পারি। অথবা আপনি এভাবে 10 টাকা, 20 টাকা, এটা 10 টাকা, এটা 20 টাকা, এটা 30 টাকা, এখানে যেটা P1 দিস না, এটা আপনি 10 টাকা ব্যবহার করতে পারেন, 20 টাকা, 30 টাকা। এখানে আপনি 1 2 3 ইউজ করতে পারেন। তখন 10 টাকা তখন 1 কেজি, 20 টাকা যখন 2 কেজি, 30 টাকা যখন 3 কেজি। মানে দাম যখন বাড়তেছে তখন যোগানের পরিমাণও বাড়তেছে, আমাদের 10 থেকে 1 কেজি থেকে 2 কেজি, 2 কেজি থেকে 3 কেজি, এইরকম। তাহলে এই বিষয়টা এখানে লেখা আছে, ওএক্স অক্ষের যোগান, মানে এই ওএক্স অক্ষের যোগান আর এই ওয়াই অক্ষের দাম, এই ওয়াই অক্ষের দাম পরিমাপ করা হয়েছে। যখন দ্রব্যের দাম ওপি ওপি যোগানের পরিমাণ তখন ওএক্স, যোগানে তো মানে এটা ওএক্স 1 হবে, হ্যাঁ, মানে এটা একটু 1টা ছাড়া পড়েছে। মানে বলছে এরকম ভাবে, যখন দ্রব্যের দাম ওপি, এই যে ওপি পরিমাণ দাম বা 1 টাকা বা 10 টাকা দাম, তখন যোগানের পরিমাণ হবে কত? এই রেখা কিন্তু এখানে আসছে, এখানে যায়নি, কিন্তু এখানে আসছে, তার মানে এক্স ওয়াই। ও এক্স ওয়ান, ও এক্স ওয়ান হচ্ছে যোগানের পরিমাণ। ওপির দাম যখন, তখন ও এক্স ওয়ান, যখন দাম বৃদ্ধি পেয়ে এখানে যাবে তখন এটা কই আসছে, এখান থেকে এখানে আসছে, ওই এক্স টু তে আসছে। তাহলে ওপি টু যখন হবে তখন যোগানের পরিমাণ হবে ওই এক্স টু, এটা 2 হবে। আবার দাম বৃদ্ধি পেয়ে যখন ওপি 3 তে যাবে তখন এটা হবে x3, তাই না? ওই x3 তে হবে। এরকম ভাবে জাস্ট যে কথাগুলো বলছে এই কথাগুলো এখানে আমরা ফুটে তুলবো। তাহলে এই যে যোগান রেখা, আমরা এই যে এ বিন্দু, এখানে যোগান রেখাতে যে বিন্দু ছেদ করলে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি সি, এই রেখা যখন আমরা টানবো তখন আমাদের একটা যোগান রেখা পাবো, এস এস ইনভার্স। তাহলে দামের সাথে চাহিদা আমাদের কি সমমুখী সম্পর্ক বিদ্যমান। যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার কারণগুলো নিম্নে আলোচনা করা হলো। যোগান বিধির প্রভাব, যোগানের যে রুলস সূত্র, সে বিধির প্রভাব, এই বিধির প্রভাবের ফলে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, মানে উপর দিকে ছুটে চলে। তাহলে যোগান বিধি কি প্রভাব? দামের সাথে সমমুখী সম্পর্ক, তাই না? মুনাফার প্রত্যাশা, আমাদের মুনাফা করতে হবে, এই উদ্দেশ্যে আমরা কি করি, আমরা যোগান আমরা কি করি, বাজারে বৃদ্ধি করি, এর ফলে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। যে আমরা দেখতেছি এখন মুনাফা বেশি হওয়ার, এখন কেজিতে 10 টাকা লাভ আসতেছে, তাহলে আমরা কি করি, সবগুলাই আমরা বিক্রি করে দিতে পারি, মানে যোগান আমাদের বেশি হতে পারে বাজারে তখন, তাই না? তারপরে আসছে প্রান্তিক খরচের ভূমিকা। তো উৎপাদন বাড়তে প্রান্তিক খরচ, উৎপাদনের প্রান্তিক খরচ বাড়তে থাকলে উৎপাদনকারীগুলো অধিক উৎপাদন এবং বিক্রয় করতে পারে না, কিন্তু দ্রব্যের দাম বাড়লে সে অধিক উৎপাদন এবং বিক্রয় করতে পারে। তাহলে কোনো দ্রব্যের দাম যখন বাড়বে, সঙ্গে সঙ্গে উৎপাদনকারীরা কি করবে, দ্রব্যের উৎপাদনটা বাড়িয়ে দিয়ে তারা খরচটা তুলে নিতে পারে, এরকম।
আচ্ছা, তাহলে এখানে আমরা এই প্রভাবটা দেখব। এগুলো এক প্রকার দেখে যাবেন আর মনে রাখবেন, এই চিত্রটা যখন মনে রাখবেন তখন আপনার কিন্তু এটা অনেক কিছু মাথায় থেকে যাবে, এই চিত্র এবং চাহিদা যে চিত্রটা সেই চিত্র এবং যোগানের চিত্রটা। আচ্ছা, তো যোগানের পরিমাণের পরিবর্তন এবং যোগানের পরিবর্তন, ওই যে চাহিদার হ্রাস বৃদ্ধি দেখলাম, ঠিক এখন যোগানের ওই রকম হ্রাস বৃদ্ধি আছে। যোগানে ওই রকম আমাদের চাহিদার হ্রাস বৃদ্ধি আছে, যেমন চাহিদার হ্রাস বৃদ্ধি এবং সংকোচন সম্প্রসারণ, ঠিক যোগানের ক্ষেত্রেও ঠিক একই রকম। তবে চাহিদাটা বেশি ইম্পর্টেন্ট, চাহিদাটা বেশি আসে পরীক্ষায়, চাহিদাটাই বেশি আসে। তবে যোগানে আচ্ছা, আমরা তাহলে চাহিদা যোগানের পরিমাণের পরিবর্তন এবং যোগানের অন্যান্য অবস্থার পরিবর্তন, এখানে সরি দামের পরিবর্তন এবং অন্যান্য অবস্থার পরিবর্তন। তাহলে দামের পরিবর্তনের ফলে কি হয়? হ্রাস বৃদ্ধি হয়, দেন সরি সংকোচন সম্প্রসারণ হয়। যোগানের দামের পরিবর্তনের ফলে যোগানের সংকোচন এবং সম্প্রসারণ হয়। আর যোগানের যে হ্রাস বৃদ্ধিটা কিসের কারণে হবে? অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে। সংকোচন সম্প্রসারণের ফলে যোগান রেখা বরাবর সঞ্চালন করে, মানে যোগান যে রেখা, এই রেখা বরাবর সঞ্চালন করে। যোগান রেখা কিন্তু স্থানান্তরিত হয় না, এই যেখান থেকে নিচের দিকে এদিকে আসবে অথবা ওই দিকে যাবে এরকম কিন্তু না। তাহলে যোগান রেখা স্থানান্তর পরিবর্তন হবে কত? স্থান পরিবর্তন কখন করে? যখন অন্যান্য অবস্থা পরিবর্তন হয়। আচ্ছা, এটা ঠিক চাহিদা যে ইয়াটা দেখলাম ঠিক ওই একই রকমই এখানে আমাদের আলোচনা করা আছে, যে দোকানে এই যে চিত্র দ্বারা তীর চিহ্ন দ্বারা বুঝে দেওয়া আছে আমাদের, এটা হচ্ছে দামের পরিবর্তন। দাম 2 টাকা থেকে 4 টাকা, 4 টাকা থেকে 6 টাকা যখন গেছে তখন আমাদের এই চাহিদা রেখার বা 2 থেকে 4 যখন গেছে এই রেখার এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে, আবার এই রেখার যখন 6 টাকা হচ্ছে এই বিন্দুতে আসছে, তাই না? মানে এই একই যোগান রেখা বরাবর ওঠানামা করতেছে, চাহিদার যোগানের যে পরিমাপটা এই একই রেখা বরাবর ওঠানামা করতেছে। কিন্তু এই যে যোগান রেখা যখন এখানে না থাকে তখন এখানে যাবে অথবা নিচের দিকে আসবে, তখন আমাদের বুঝবো যেটা হচ্ছে যোগানের হ্রাস বৃদ্ধি, মানে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে হয়েছে। দাম যখন স্থির, ঠিক যেটা আমরা চাহিদার ক্ষেত্রে আলোচনা করলাম। এই যেমন হ্রাস বৃদ্ধি, এই হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আমরা এখানে দেখবো যে দাম কিন্তু দামের দিকে কিন্তু একটা রেখা, এই যে 5 টাকায় আছে, এদিকে কিন্তু 6 টাকা 10 টাকা বা কোনো কিছু আর নাই। তার দামের দিকে একটাই, তাই যোগান রেখা ছিল আগে এখানে। যখনই আমাদের অন্যান্য অবস্থার পরিবর্তন হয়েছে তখন আমাদের যোগান রেখা এখানে আর নাই, যোগান রেখা এখানে চলে আসছে। হ্যাঁ, বাজারে যখন আমাদের মুনাফার পরিমাণ বেশি আমরা পাচ্ছি, যে এখন এখন দাম আহ, দাম ঠিকই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিক্রয় বেশি হচ্ছে বা সেখানে আমাদের লাভের পরিমাণ আরো বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যোগান বাড়াতে পারি। যখন বিক্রয় বেশি হয় তখন আমাদের এটা তো, অর্থাৎ অন্যান্য অবস্থা দাম ঠিক থাকবে, ভোক্তার আয়, রুচি, অভ্যাসের পরিবর্তনের ফলে যখন যোগানের পরিবর্তন হবে তখন আমাদের যোগান রেখাটা স্থানান্তরিত হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে যে দামের পরিবর্তনের ফলে যোগান রেখার পরিবর্তন হয় না, যোগান রেখার একই বিন্দুতে, মানে একই যোগান রেখার উপর থেকে নিচ পর্যন্ত যে কোনো জায়গায় আমাদের যোগানের পরিমাণ আমরা স্থির করতে পারি। আর দামের পরিবর্তন যখন হবে না, দাম যখন স্থির, ভোক্তার আয়, রুচি, অভ্যাস যখন আমাদের পরিবর্তন হয়ে যাবে তখন যোগান রেখার আর তার জায়গায় থাকবে না, যোগান রেখা নড়চড় হয়ে যাবে, হয় বেশি হবে না হলে কম হবে। এটা আমরা চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি যেটা দেখেছি ঠিক ওই রকম। এখানেও একই রকম হ্রাস বৃদ্ধি সংকোচন সম্প্রসারণের মধ্যে পার্থক্য কথা বলা আছে, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট না। ভারসাম্য বাজার, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, ভারসাম্য বাজার। তো একটু আচ্ছা, আমরা ভারসাম্য
বাজার ভারসাম্য বা ভারসাম্য দাম কি, চিত্র সহ ব্যাখ্যা করো। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাজার ভারসাম্য, বাজার ভারসাম্য, বাজার ভারসাম্য, এই প্রশ্নটা আমাদের আলোচনা করতে হবে। বাজার ভারসাম্য আসে নাই, গত বছর আসে নাই। অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে ভারসাম্য বাজার বা ভারসাম্য দাম কি, চিত্র সহ ব্যাখ্যা করুন। তার চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়ায় কিভাবে দ্রব্যের মূল্য নিরূপিত হয় তা ব্যাখ্যা করুন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং অনেক বড়, কিন্তু এত বড় করে আমরা দিব না, আমরা জিনিসটা বুঝবো, বোঝার জন্য এটা লিখেছি। তো ভারসাম্য বাজারটা আগে আমাদের বুঝতে হবে। মোট কথা, আপনি আমি বাজারে গিয়ে কোনো দ্রব্য যখন দর কষাকষি করে, যেমন ধরুন বাজারে গিয়েছি, আমরা কোনো তরি তরকারি বা মাছ মাংস কিনছি, আমরা দাম করতেছি, ও বলতেছে এত টাকা কেজি তরকারি, কোনো একটা সবজি 50 টাকা কেজি, আমরা বলছি যে 50 না 40 দিব, ও বলছে 40 না 45 দেন, আমরা বলছি আচ্ছা ঠিক আছে দেন। এই যে একটা দুইজনের মধ্যে দাম কষাকষি, দর কষাকষির মাধ্যমে একটা দাম নির্ধারিত হয়েছে, সেটা হচ্ছে 45 টাকা, তাই না? এটার নাম হচ্ছে ভারসাম্য দাম। অর্থাৎ দ্রব্যের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে যখন কোনো একটা দ্রব্যের দাম, অর্থাৎ ভোক্তা যখন দর কষাকষির মাধ্যমে যখন কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়, তাকেই আমরা বলি ভারসাম্য দাম বা ভারসাম্য বাজার। আচ্ছা, এটা বই পুস্তকের ভাষায় কি লেখা আছে একটু দেখি আমরা। ভারসাম্য বাজার বা ভারসাম্য দাম, ভারসাম্য দাম এবং পরিমাণকে বাজার ভারসাম্য বলে। বাজার ভারসাম্য, ভারসাম্য দাম বা পরিমাণই হচ্ছে আমাদের বাজার ভারসাম্য। বাজারের প্রধান দুটি চলক হলো চাহিদা এবং যোগান। যখন চাহিদা ও যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়, তখন তাকে বাজার ভারসাম্য বলে। বাজারে প্রকৃতপক্ষে দুই দল মানুষ থাকে। এক দল হলো চাহিদা সৃষ্টিকারী মানুষ, মানে ক্রেতা। ক্রেতা তো সবসময় চাহিদা থাকে, তাই না? আমরা কোনো কিছু কিনি। আর একদল হলো যোগানদাতা বা বিক্রেতা। তাহলে বিক্রেতারা যোগান দেয়, আমরা কিনি। ক্রেতা বা ভোক্তার নিকট থেকে আসে চাহিদা এবং বিক্রেতা বা উৎপাদকের নিকট থেকে আসে যোগান। ক্রেতা সবসময় চেষ্টা করে খুবই কম দামে দ্রব্য ক্রয় করার জন্য। মানে আপনি আমি বাজারে গিয়ে যেটা দেখি, সবচেয়ে কম দামে দ্রব্য কেনার চেষ্টা করি। যদিও ব্যাংকাররা ওরকম হয় না বাজারে, এখন তারা গিয়ে, আমি আর তো আপনাদের লাইনে নাই, এখন আপনারা সব সুপার শপে করেন, যা মূল্য তাই দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে দিয়ে চলে আসলেন। আর সেটা ব্যাংকারদের ক্ষেত্রে হয় না এরকম। কিন্তু এমনি সাধারণ মানুষজন যারা আমরা আছি, তাদের ইনকাম সীমিত, তারা একেবারে দাম কষাকষি করে অস্থির অবস্থা, তাই না? তো এই জিনিসটা কিন্তু আমি এমনি বললাম, আপনার কিছু মনে নেন আবার। তো এই জিনিসটা আমরা যখন দাম কষাকষি বা দর কষাকষির মাধ্যমে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হবে, সেটা হচ্ছে আমাদের কাছে ভারসাম্য দাম। তো সে কথা এখানে বলা আছে, ক্রেতা সবসময় চেষ্টা করে খুবই কম দামের দ্রব্য ক্রয় করার জন্য, আবার বিক্রেতা চেষ্টা করে সবচেয়ে বেশি দামের দ্রব্যটি বিক্রয় করার জন্য। আবার দ্রব্যের দাম বাড়লে বিক্রেতা বেশি পরিমাণ বিক্রি করতে চায়, কিন্তু ক্রেতা কম পরিমাণ ক্রয় করতে চায়। এবং দ্রব্যের দাম কমলে বিক্রেতা চায় কম পরিমাণ বিক্রি করতে, কিন্তু ক্রেতা চায় বেশি পরিমাণ ক্রয় করতে। এভাবে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দ্রব্য ক্রয় বিক্রয়ে প্রচন্ড দর কষাকষির মাধ্যমে এমন একটি দাম নির্ধারিত হয় যেখানে চাহিদা ও যোগান পরস্পর সমান। যেখানে ও বিক্রি করতে চায়, আমরা ক্রয় করতে চাই, যেখানে আমাদের চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে। অতএব যে দামে বাজারে চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয়, তাই হলো বাজার ভারসাম্য। আচ্ছা, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন আপনারা। আমরা এটা যদি একটু চিত্র মাধ্যমে দেখি, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে। এখানে দেওয়া আছে যে চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়ায় কিভাবে দ্রব্যের মূল্য নিরূপিত হয়। এটা আরেকটা বাজার চ্যাপ্টারে এটা আসতে পারে, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। একই চিত্র, একই সবকিছু আলোচনা এই আলোচনায়। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে যে বাজারে সম্পূর্ণরূপে প্রতিযোগিতা চলে, কোনো প্রকার সেখানে একচেটিয়া বাজার চলে না, তাই না? সে বাজার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, এটা যখন আমরা বাজার ভারসাম্য নির্ধারণ করবে, এরকম দাম, চাহিদা, যোগান, দ্রব্যের দাম, চাহিদা, যোগান, ডি এবং এস এর সম্পর্ক, দামের অবস্থা। দাম যখন 20 টাকা, চাহিদা 100 একক, যোগান 300 একক, ডিএস এর সম্পর্ক, যে চাহিদার চেয়ে অর্থাৎ ডিমান্ডের চেয়ে সাপ্লাই
বেশি, তাহলে এখানে ডিমান্ড 100, সাপ্লাই হচ্ছে 300। তাহলে এটা যে আমরা প্রকাশ করতে গাণিতিক ভাবে সম্পর্কে, মানে ডি থেকে মানে চাহিদা থেকে যোগানের পরিমাণ বেশি, এখান থেকে 100 থেকে 300 বেশি, এটা হচ্ছে দামের নিম্ন গতি। তাহলে যখন দাম কমে আসতেছে চাহিদা বেড়ে যাবে, 100 থেকে 200 হবে, আর তখন যোগান কি হবে, দাম কমছে মানে কি যোগান আমাদের কমে যাবে, চাহিদা কি হচ্ছে বেড়ে গেল, 100 থেকে 200 হলো, আর যোগান কি হলো, যোগান কমে গেল। এই যে দামের সাথে দাম, এখানে দাম কি হলো, দাম কমে গেল, যোগান বেড়ে গেল, দাম কমে গেল, সরি, দাম কমে গেল, যোগান বেড়ে গেল, চাহিদা বেড়ে গেল, আর দাম কমে গেল, যোগান কমে গেল, তাই না? আবার এর সম্পর্কটা হচ্ছে ডি এবং এস সমান, ডি চাহিদা এবং যোগান সমান, এটা হচ্ছে ভারসাম্য দাম। আর যখন দাম আরো কমে আসে 10 টাকা, তখন আমাদের চাহিদা আরো বেড়ে যায়, যোগানের পরিমাণ তখন আরো কমে যায়, 100 একক হয়, মানে 200 থেকে 100 একক হয়। তাহলে দাম যখন আমাদের পর্যায়ক্রমে যখন কমতেছে, চাহিদা তখন বৃদ্ধি পাচ্ছে নিচের দিকে, আবার যোগান তখন কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে চাহিদার পরিমাণ বেশি, যোগানের পরিমাণ কম, এটা হচ্ছে দামের ঊর্ধ্বগতি। তাহলে এই তিনটা সম্পর্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 15 টাকা হচ্ছে আমাদের কাছে ভারসাম্য দাম, এই দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান, এটা হচ্ছে আমাদের কাছে ভারসাম্য দাম 15 টাকা। তাহলে এটা এখন আমরা চিত্রের মাধ্যমে ফুটে তুলতে হবে, মানে যে কথাটা বললাম এই কথাটা এখানে আমাদের প্রকাশ করা আছে। উপরে তালিকায় দেখা যাচ্ছে দ্রব্যের দাম যখন 20 টাকা, তখন চাহিদার পরিমাণ এত একক, যোগানের পরিমাণ এত একক, এখানে চাহিদার চেয়ে যোগান বেশি, অর্থাৎ এই অবস্থা। আবার ঠিক ওই একরকম ভাবে এটা 15 টাকাটা ইয়ে করছি, তারপর 10 টাকাটা বলছি, এরকম ভাবে এটা এখানে লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এই বিষয়টা জ্যামিতিক আকারে চিত্রের সাহায্যে ফুটে তুলতে হবে। এই যে পুরো বিষয়টা, এই বিষয়টা চিত্রের সাহায্যে ফুটে তুলতে হবে যে কিভাবে দ্রব্যের বাজার ভারসাম্য বা বাজার ভারসাম্য তৈরি হয়, চিত্র সহ ব্যাখ্যা করো, বা দ্রব্যের মূল্য নিরূপিত হয়, চিত্র সহ ব্যাখ্যা করো, তখন আমাদের এই বিষয়টা এখন চিত্রের মাধ্যমে ফুটে তুলতে হবে যে এটা। তাহলে একই সঙ্গে একই চিত্রে দুইটা আছে, এই চিত্রটা দাগাও কি হবে একটু আমি এখানে আপনাদের দেখে দিই। প্রথমে দুইটা অক্ষ নিব, তাই না, ও এক্স ও ওয়াই, এই দুইটা অক্ষ। আর এই চিত্রটা প্রথমে এদিকে ডি ডি ইনভার্স চাহিদা রেখা, এদিকে হচ্ছে আমাদের এই রেখা বরাবর, এইখানে দেবেন, এই রেখা বরাবর আমরা উপর দিকে টানবো, এখান থেকে এখানে এই দুটো রেখা টানে নেব, মানে চিত্র সহজে দাগানোর জন্য। তাহলে এই বিন্দুটাকে আমরা ভারসাম্য বিন্দু ধরে নিব, এই বিন্দুটাকে আমরা কি ধরে নিব, ভারসাম্য বিন্দু ধরে নিব। তাহলে প্রথমে এখান থেকে এখানে টানবো, এখান থেকে এখানে টানবো, তারপর এখান থেকে এখানে টানবো, আবার নিচের দিকে টানা যায় কোন কোন চিত্রে, আবার এখান থেকে এই দাম এখান থেকে নিচের কোন একটা দাম এখানে এইভাবে টানবো, তাহলে আমাদের এই চিত্রটা হয়ে যাবে। এখন আমরা যখন এই চিত্রটা দেখাবো, দেখার পরে আমরা এই যে এই রেখাগুলোর নাম দেব জি ডি ডি ইনভার্স, এস এস ইনভার্স। এখন আমাদের দ্রব্যের দাম খেয়াল করুন, এই চিত্রে আমাদের দ্রব্যের দাম এদিকে P1 না দিয়ে আমরা ধরুন এরকম ভাবে দিয়েছি, আচ্ছা P ধরলাম, P1 যখন আমাদের দ্রব্যের দাম, মানে দ্রব্যের দাম তো বেশি তাই না, এটা কম, এটা তার চেয়ে বেশি, এটা তার চেয়ে বেশি, তার মানে এটা সর্বোচ্চ দাম। তাহলে P1 যখন দ্রব্যের দাম হচ্ছে, তখন এই P1 বরাবর যদি আমরা চাহিদা রেখা এবং যোগান রেখা যদি এইভাবে টানি সোজা, এই চাহিদা রেখার এই বিন্দুতে ছেদ করছে, আর যোগান রেখার এই বিন্দুতে ছেদ করছে। তার মানে আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু টানি, এটা হচ্ছে এরকম বিষয় যে চাহিদা রেখা এই বিন্দুতে ছেদ করছে, মানে আমরা নিচের দিকে যদি টানি হবে, তাহলে এখানে আমাদের চাহিদার পরিমাণ কিউ, আর Q1, আর এটা যদি আমরা যোগানে এখান থেকে টানি, তাহলে দেখা যাচ্ছে এখানে নিচের দিকে আসে, তাই না, এখানে ধরুন Q5। তাহলে দ্রব্যের P1 যখন দাম, তখন আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে OQ এবং যোগানের পরিমাণ হচ্ছে Q5, মানে চাহিদার পরিমাণ কম, যোগানের পরিমাণ বেশি। তখন কি হবে, যখন যোগানের পরিমাণ বেশি হবে, চাহিদার পরিমাণ কম হয়, তখন দ্রব্যের দামটা আস্তে আস্তে নিচে আসবে, আস্তে আস্তে যখন নিচে এখানে যখন আসবে, তখন আমাদের এই বিন্দুতে ছেদ করে, যখন এই বিন্দুতে ছেদ করবে, আমাদের চাহিদা রেখা এবং যোগান রেখার এই যে বিন্দুতে ছেদ করছে, সে বিন্দু থেকে নিচের দিকে টানবো আমরা। তাহলে টানলে আমাদের এটাই হচ্ছে আমাদের কাছে চাহিদা, ওকিউ পরিমাণ চাহিদা, ওকিউ পরিমাণ যোগান, মানে এখানে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ সমান। কিন্তু এখান থেকে নামে যদি
প্রাইসটা তো আরো কমে আসে, P2 তে আসে, তাহলে এখান থেকে যখন সোজা টানবো এখানে এবং এখানে টানবো, তাহলে এই বরাবর আমরা নিচের দিকে টানলাম, আবার এই বরাবর নিচের দিকে টানলাম। মানে এখানে আরেকটা কালার ইউজ করি আমি, এই কালার। যখন আমাদের দামটা কমে আসবে তখন এখান থেকে এই বরাবর টানবো, এখান থেকে আমাদের এদিকে আসবে আর যোগান রেখা এখানে আসবে। তার মানে চাহিদা রেখার সরি দাম যখন কমে আসতেছে তখন এই যোগান রেখার এখানে যোগান তখন আমাদের এইটুকু পরিমাণ OQ1 হচ্ছে, আর চাহিদা তখন দেখা যাচ্ছে যে এই যে চাহিদা রেখার এই বিন্দু ছেদ করতে তখন চাহিদার পরিমাণ হচ্ছে ধরেন Q4। দাম কমার ফলে যোগান কি হয়েছে, যোগান কমে আসছে কিন্তু চাহিদার পরিমাণ বেড়ে গেছে। তখন কি হবে, আস্তে 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 দাম বাড়বে, বাড়তে 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 আমাদের পি এখানে আসে স্থির হবে। কারণ কি, এখানে চাহিদা এবং যোগান সমান। আবার ঠিক ওইরকম দাম যখন বৃদ্ধি ছিল তখন দাম কমতে 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 পিতে আসবে। মানে দাম যখন বৃদ্ধি ছিল তখন আমাদের যোগান কি বেশি ছিল, দাম চাহিদা কম ছিল। আবার দাম যখন কম ছিল তখন আমাদের যোগান কম ছিল, চাহিদা বেশি ছিল। তখন আস্তে 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 দাম বাড়বে, আর দাম যখন বৃদ্ধি ছিল তখন আস্তে আস্তে দাম কমবে, কমে এমন একটা পর্যায়ে আসবে যেটা পি বিন্দুতে যে দাম এই দামে আমাদের আসবে, যেটা চাহিদা যোগানের ঠিক একই বিন্দুতে আমাদের সেট করবে। আর এই যে বিন্দুতে সেট করতেছে এই ওপি পরিমাণ দাম, এই ওপি পরিমাণ দামই হলো ভারসাম্য দাম। আর ওকিউ পরিমাণ দ্রব্য হলো ভারসাম্য চাহিদা ও যোগান, চাহিদা ও যোগানের পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওপি হচ্ছে আমাদের কাছে ভারসাম্য দাম। কি কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই কিউ বিন্দুতে চাহিদার যোগান রেখার যে বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে আমাদের একই সাথে, সেটা হচ্ছে আমাদের কাছে ভারসাম্য দাম। এখন এই ভারসাম্য দামের ফলে দাম বৃদ্ধি পেলে আমাদের এই পরিমাণ দ্রব্য বাজারে উদ্বৃত্ত থাকবে, আর যদি দাম কমে যায় তাহলে চাহিদা বেড়ে যাবে, তাই এই পরিমাণ দ্রব্য বাজারে ঘাটতি থাকবে। আর দাম যদি আমাদের এখানেই থাকে তাহলে এখানে ঘাটতিও থাকবে, উদ্বৃত্ত থাকবে এই বিন্দুতে। তাহলে এই কথাটাই এখানে আমাদের প্রকাশ করা আছে। চাহিদা রেখা, এটা এই তিনটা যে চিত্র, তিনটা প্রাইসের যে বর্ণনা, এই প্রাইসের বর্ণনাটা এখানে দেওয়া আছে কথার মাধ্যমে। এটা একটু দেখে নেবে, অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারসাম্য দাম আসে নাই, না সরি, বাজার ভারসাম্য কাকে বলে সংজ্ঞা দিন, যে সকল বিষয় বাজার ভারসাম্য কাকে বলে এটা আসছিল। বাজার ভারসাম্য কাকে বলে সংজ্ঞা দিন, যে সকল বিষয় বাজারকে ভারসাম্যের দিকে ধাবিত করে তা বর্ণনা করে। তাহলে এখন চিন্তা করুন কোন কোন বিষয় বাজার ভারসাম্যকে দিকে ধাবিত করে। যে দ্রব্যের দাম যদি বেশি হয় তাহলে কি কারণে দ্রব্যের দাম নিচে আসতেছে, আর দ্রব্যের দাম যখন কম হয় কি কারণে দ্রব্যের দাম উপরে যাচ্ছে, মানে ভারসাম্য দাম এই পিতে যাচ্ছে। এই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে, আলোচনা করতে বলছে আর কি। একটু গত বছর আসলে ভারসাম্য দাম, তার বাজার ভারসাম্যে কিভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়, এই প্রশ্নটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনাদের ব্যাংকের ক্ষেত্রে আপনার এরকম ভাবে আসতে পারে, ঋণের চাহিদা আর হচ্ছে ডিপোজিটের যোগান। হ্যাঁ, আমরা ডিপোজিটের যোগান এবং ঋণের চাহিদা, ধরুন এটা হচ্ছে সুদের হার, আপনি চাহিদা ও যোগানের মানে ডিপোজিটের চাহিদা এবং ঋণের চাহিদা এবং ডিপোজিটের যোগানের ফলে কি হবে, একটি ভারসাম্য সুদের হার নির্ধারণ হয়, আলোচনা করুন। তখন এই ব্যাখ্যাটাই ঠিক দিব আমরা। এদিকে দেবো সুদের হার, প্রাইসের দামের দিকে দেবো সুদের হার, আর এদিকে হচ্ছে আমাদের চাহিদা এবং যোগান, মানে ঋণের হচ্ছে চাহিদা আর ডিপোজিটের আমাদের যোগান, এই সাইডে দিব আমরা। ঠিক আছে, এভাবে আমরা আলোচনা করব যে সুদের হার যখন বেশি হবে তখন আমাদের জমা হবে, বাট ঋণ নেওয়ার কাস্টমার কম পাওয়া যাবে। সুদের হার যখন কম হবে তখন লোকজন ঋণ নিতে বেশি চাইবে কিন্তু জমা করবে কম। তাহলে এইভাবে আমরা ডিপোজিট এবং ঋণের ক্ষেত্রে, ক্রেডিটের ক্ষেত্রে সম্পর্কটা এখানে ভারসাম্য একটা সুদের হার নির্ধারণ করতে পারি। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অনেক আলোচনা হলো। আমরা পরের সাবজেক্ট পিওই, এই সাবজেক্ট পিওই দেখলাম, পরের সাবজেক্ট হচ্ছে জিএফআইটা আমরা একটু দেখব। আর এর ক্ষেত্রে যে এই যে এগুলাও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা।
ফ্লোর প্রাইস, তারপরে হচ্ছে প্রাইস সেলিং, এগুলা পরীক্ষা আসার মতো আর কি। হ্যাঁ, এগুলো আমরা দেখবো, আগামী দিন দেখবো। আমরা বেশি বিচলিত হব না, ধীরে সুস্থে আগাবো, দেখবো। অনেক ক্লাস আছে, আপনারা এই ক্লাসের গুলাই যদি দেখেন, আমার বিশ্বাস আপনি পরীক্ষা লিখে কুল পাবেন না, অনেক লিখতে পাবেন। আচ্ছা, তা আমরা এখানে শেষ করলাম, আমরা জিএফআই দেখবো। 9টা 3 বেজে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।